আসসালামু আলাইকুম। আজকে আবার লাইভে চলে আসলাম। আজকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই যুক্ত হয়ে যান, তাহলে কথা বলতে সুবিধা হবে। এটা অনেকটা এই ফেসবুক প্ল্যাটফর্মটাও কিন্তু অনেকটা কোনো একটা জনসমাবেশের মতো। যদিও এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনাদের উপস্থিতি টের পাওয়া যায়। শুধু ফাঁকা মাইকে যেমন কথা বলতে ভালো লাগে না, তেমনি দর্শক ছাড়া ফেসবুকে কথা বলতেও আসলে ওইভাবে ভালো লাগে না। আপনারা যদি যুক্ত হয়ে যান তাহলে আমি স্টার্ট করতে পারবো, সুবিধা হবে কথা বলতে। আমি আজকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। যেমন যদি টপিকের কথা বলি, যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। মানে মানুষ হয় ডানহাতি হয় অথবা বামহাতি হয়। তো এটা এটা কেন হয় এটা নিয়েও কথা বলবো। তারপরে দেখবেন যে শীতকালে টিউবওয়েলের পানি গরম হয়, আর গরমকালে টিউবওয়েলের পানি ঠান্ডা হয়। এটা কেন হয় এটা নিয়েও কথা বলতে চাই। তো আপনারা সবাই যুক্ত হয়ে যান, যারা যারা আছেন যুক্ত হলে, এবং লাইভটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগবে। তাহলে বুঝতে পারবো যে কারা কারা আসলে আমার লাইভ দেখতেছেন, কারা কারা এই লাইভে যুক্ত আছেন। এখনো যদিও কেউ যুক্ত হয় নাই। আমি আজকে বিকালে একটা ইসলামিক কুইজ দিছিলাম। কুইজের ফলাফল অলরেডি আমার হাতে আছে। যদিও তেমন কেউ, মানে 3-4 জন মাত্র ওইটার আনসার করছে। আমি আশা করছিলাম আরও অনেক বেশি মানুষ আনসার করবে। যাই হোক, তাদের ভিতর থেকে আমার ঘোষিত পুরস্কার ইনশাআল্লাহ পৌঁছে যাবে, পেয়ে যাবে। একজন অন্তত পাবে, আমি একজনকেই পুরস্কার দিব। যাই হোক, যদিও এখন এই মুহূর্তে আমার এই লাইভে তেমন কেউ যুক্ত নেই, তারপরেও আমি কথা বলি। আমি প্রথমে বলবো পৃথিবীর বেশিরভাগ মানুষ কেন ডানহাতি হয়। আপনি পৃথিবীতে প্রতি 10 জন মানুষের মধ্যে 9 জনকেই দেখবেন ডানহাতি। অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু সত্যি। আপনি ছোট্ট একটা পরীক্ষাও করে দেখতে পারেন। আপনার আশেপাশে 10 জন মানুষকে দেখুন, তাদের মধ্যে একজনের বেশি বামহাতি আছে কিনা আপনি খুঁজে পাবেন না। যেমন আমার একটা চাচাতো ভাই আছে ইকবাল, ও কিন্তু বাঁহাতি। তো আপনি আপনার পরিচিত যে কারো কথা চিন্তা করেন, আপনার সামনে আছে এই মুহূর্তে এরকম না, যে কারো কথা চিন্তা করে দেখেন যে সে ডানহাতি না বামহাতি। এরকম 10 জনের কথা যদি চিন্তা করেন, দেখবেন যে 10 জনই হয় ডানহাতি, অথবা 10 জনের ভিতরে একজন বামহাতি, অর্থাৎ 10 জনের মধ্যে 9 জনই বামহাতি। তবে আপনার 10 জনের মধ্যে একাধিক থাকতে পারে না এরকম না, কিন্তু আপনি যদি অনেক নিয়ে বিশ্লেষণ করেন, যেমন 20 জন বা আশেপাশে মানুষ নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এই সংখ্যাটা অনেক কমে যাবে। এর কারণ আছে, পুরো পৃথিবীতে প্রায় 85 থেকে 90% মানুষ কিন্তু ডানহাতি। এর মধ্যে আবার খুব কম মানুষ আছে যারা দুই হাতেই সমান পারদর্শী, ডান হাতেও পারদর্শী আবার বাম হাতেও পারদর্শী। মজার ব্যাপার হলো, আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন এই একই হিসাব পাবেন। এমন কোনো দেশ নেই যেখানে বাঁ হাতির সংখ্যা বেশি। কিন্তু কেন কেন আমাদের বেশিরভাগই ডানহাতি হয় বা ডান হাতকে বেশি গুরুত্ব দিই? অনেকে ভাবেন এটা হয়তো পরিবার থেকে এসেছে। কথাটা পুরোপুরি ভুল নয়। এশিয়া, আফ্রিকা এবং আরবের অনেক দেশে বাঁ হাতকে অপরিষ্কার বা অশুভ মনে করা হয়। সেখানে ছোটবেলা থেকেই শিশুদের জোর করে, এমনকি শাস্তি দিয়ে বা হাত বেঁধে রেখে ডান হাতি বানানো হয়। দেখবেন কোনো একটা বাচ্চা বাম হাত দিয়ে কিছু করতে যাচ্ছে, ছোটবেলায় বাবা মা বা পরিবারের অন্য বড়রা তাকে কিন্তু ধমক দিয়ে হলেও ডান হাত দিয়ে ডান হাতি করার চেষ্টা করে, ডান হাতে অভ্যস্ত করার চেষ্টা করে। তো এই যে আফ্রিকা, এশিয়া এবং আরবের কিছু কিছু দেশে এই ঘটনাটা ঘটে। এসব দেশে বাঁ হাতির সংখ্যা তাই স্বাভাবিকের চেয়ে অনেক কম। কিন্তু আসল কথা হলো, যেসব দেশে এমন কোনো সামাজিক চাপ নেই, সেখানেও বাঁ হাতিরা কেন সংখ্যালঘু, কেন বাঁ হাতির সংখ্যা অনেক কম? এ কারণেই বিজ্ঞানীরা ভাবলেন এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকায় আছে। কি সেই রহস্য? বিজ্ঞানীরা বলেছেন এই খেলাটা শুরু হয় আমাদের জন্মের অনেক আগে, অর্থাৎ আমরা যখন মায়ের পেটে থাকি তখন থেকেই। এক গবেষণায় আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখা গেছে মাত্র 10 সপ্তাহের একটা ছোট্ট ভ্রূণও তার ডান হাত বা বাঁ হাতের চেয়ে বেশি নাড়াচাড়া করে।
এই যে যে একদম ছোট অবস্থায় তখন থেকে এই ব্যাপারটা কিন্তু শুরু হয়। আর 15 সপ্তাহ বয়সে বেশিরভাগ শিশু ডান দিকে বুড়ো আঙুল চুষতে থাকে। মায়ের পেটে যখন আমরা থাকি তখন, মানে একদম ছোট বয়সে। বিজ্ঞানীদের মতে আমাদের জিনের নকশাতেই ডানহাতি হওয়াটা যেন একটা ডিফল্ট সেটিং হিসেবে ঠিক করা থাকে। মোবাইলে যেমন ডিফল্ট সেটিং থাকে না, আপনি মোবাইলে যেমন একটা থিম থাকে, বা ফেসবুকে বা যে কোনো জায়গায় একটা ডিফল্ট যে থিম থাকে না, অনেকটা ওরকম একটা ওয়ালপেপার, যেটা আমরা তখন নিজেদের মতো করে ওয়ালপেপার সেট করে নিতে পারি। ঠিক একইভাবে আমাদের জিনগতভাবেই এটা যেন ডিফল্টভাবে সেট করা যে আমরা ডানহাতি হব, বা বেশিরভাগ মানুষ ডানহাতি হবে। প্রায় 40টির মতো জিন আছে যারা আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করে যেন সে স্বাভাবিকভাবেই ডান হাতকে তার প্রধান শক্তি হিসেবে মনে করে। এই জিনগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে, কিন্তু তারপরেও তো কিছু মানুষ বাঁহাতি হয় না? যেমন আমার চাচাতো ভাই ইকবল, সে কিন্তু বাঁহাতি। এখন প্রশ্ন হলো কেন? আসলে এর পিছনে নির্দিষ্ট একটা কারণ নেই, এটা মূলত একটা র্যান্ডম ব্যাপার। যখন মায়ের পেটে একটা শিশুর মস্তিষ্ক তৈরি হতে থাকে, তখন কিছু রাসায়নিক অণু সামান্য তারতম্যের কারণেই হয়তো কেউ কেউ বাঁহাতি হয়ে যায় আর বাকিরা ডানহাতি হয়। এর পেছনে আলাদা কোনো জিন বা পরিবেশের প্রভাব নেই। বিজ্ঞানীরা আরও ভেবেছিলেন ডানহাতি হলে হয়তো বেশি সুবিধা পাওয়া যায়, তাই আমাদের পূর্বপুরুষেরা বেশিরভাগ ডানহাতি ছিলেন। তারা যখন প্রথমে পাথর বা কাঠের যন্ত্রপাতি ব্যবহার করতে শেখে, তখন থেকেই হয়তো ডান হাতের কদর বাড়ে। প্রায় 5 লাখ বছর আগে পুরনো যন্ত্রপাতি পরীক্ষা করেও প্রত্নতাত্ত্বিকরা দেখেছেন সেগুলো ডান হাতে ব্যবহারের জন্যই বেশি সুবিধাজনক ছিল। বিভিন্ন যে যন্ত্রপাতি তৈরি হয় সেটা ডান হাতে ব্যবহার করবে না বাম হাতে ব্যবহার করবে, এটা কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে। তো মনোবিজ্ঞানী পল রডওয়ের একটা মজার তত্ত্ব আছে। তিনি বলেছেন এর পেছনে হয়তো যুদ্ধবিগ্রহের সম্পর্ক আছে। মানে মানুষ ডান হাতি বা বাম হাতি হবে কিনা, বা ওই পূর্বপুরুষেরা আগেকার সময়ে যে যন্ত্রপাতিগুলো তৈরি করতো সেটা। মধ্যযুগে কোনো তলোয়ার যুদ্ধের কথা ভাবুন, বেশিরভাগ মানুষের হৃৎপিণ্ড থাকে শরীরের বাঁ দিকে, এই সাইডে, আমাদের শরীরের এই বাঁ সাইডে হলো হৃৎপিণ্ড থাকে। একজন ডানহাতি যোদ্ধা যখন তলোয়ার চালাবে, সে সহজেই প্রতিপক্ষের বাঁ দিকেই আঘাত করতে পারবে। মানে যুদ্ধে একজন ডানহাতির হাতে একজন বাঁ হাতি মারা পড়ার সংখ্যা বেশি ছিল, ফলে যারা ডানহাতি তারাই যুদ্ধ থেকে বেশি বেঁচে ফিরত। আর এই বাড়তি সুবিধার কারণে হয়তো পৃথিবীতে ডানহাতির সংখ্যা বাড়তে থাকে। মানে পূর্বপুরুষেরা ভাবছে যে যেহেতু এই যুদ্ধ বিগ্রহ তখন তো আর এখনকার মতো মানে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না, তখন তো তলোয়ার দিয়ে যুদ্ধ হতো, ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হতো। তো যখন দেখা গেল যে সবচেয়ে বাঁ হাতি যারা তাদের মৃত্যুর সংখ্যা বেশি থাকে, ডান হাতিরা যেতে বেশি, তখন সেই সময় থেকেই হয়তো ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হলো যে যে কোনোভাবেই হোক ডান হাতিই হতে হবে ছোটবেলা থেকে। আর এই বাড়তি সুবিধার কারণে হয়তো দিনে দিনে ডান হাতির সংখ্যা বাড়তে পারে। ভাবতে পারেন তাহলে বাঁ হাতিরা টিকে থাকলো কিভাবে? অনেক বাঁ হাতি তো আছে। বাঁ হাতিদেরও একটা বড় সুবিধা ছিল, তারা সংখ্যায় কম বলে তাদের চাল চলন বোঝা খুব কঠিন ছিল। যুদ্ধে বা খেলায় একজন বাঁ হাতি প্রতিপক্ষকে সামলানো কিন্তু খুবই কঠিন, কারণ তারা উল্টো দিক থেকে মারে। ক্রিকেটের কথাই ভাবুন, শুরুতে যে হিসেব দিয়েছিলাম তাতে 11 জন ক্রিকেটারের মধ্যে একজনের বেশি বাঁহাতি থাকার কথা নয়, কিন্তু খুঁজে দেখুন প্রতিটি দলে একাধিক বাঁহাতি খেলোয়াড় আছে। কারণ বাঁহাতিরও কিছু বাড়তি সুবিধা থাকতে পারে। অনেক দল আবার ব্যাট করতে একজন বাঁহাতি এবং একজন ডানহাতি ক্রিকেটার নামান। এতে প্রতিপক্ষের যে বোলাররা থাকে তারা কিন্তু বিভ্রান্ত হয়। অর্থাৎ আমাদের সংস্কৃতি বা সমাজ হয়তো ঠিক করে দেয় যে আমরা কোন হাত ব্যবহার করব। কথাটা ঠিক, কিন্তু আসল কাজ হয়ে যায় আমাদের জন্মের আগেই। 10 সপ্তাহ হওয়ার আগেই একটা ভ্রূণ যখন ডেভেলপ করে তখনই এটা হয়। আমাদের জিনগত কারণেই বিজ্ঞানীরা যেটা ওভারঅল সিদ্ধান্তে আসছে যে আমাদের জিনগত কারণেই মস্তিষ্কের ডান হাতকে একটু বেশি পছন্দ করে, তবে বাঁ হাতের সংখ্যা কম হয়, প্রায় বাড়তি সুবিধা আছে। তার মানে ডান হাতি বা মানুষ ডান হাতি হবে বা বাম হাতি হবে, এইটা আমাদের জন্মের আগে থেকেই ঠিক হয়ে যায়। বিখ্যাত বিখ্যাত অনেক মানুষ কিন্তু আছে বাঁহাতি, যেমন ফুটবলার ম্যারাডোনা ছিল বামহাতি। বিখ্যাত আফ্রিকার বিখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলা, তিনি বাঁহাতি ছিলেন। আমেরিকার যে এক সময়কার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তিনিও কিন্তু বাঁহাতি ছিলেন। আমাদের দেশে অনেক নাম করা ক্রিকেটার আছে, অনেক নাম করা ব্যক্তি আছে যারা কিন্তু বাঁহাতি।
সুতরাং এই ডানহাতি বা বাঁহাতি হওয়ার ব্যাপারটা আমাদের জন্মের আগের থেকেই যখন আমরা ভ্রূণ যখন ডেভেলপ হয় তখন থেকে এটা নির্ধারিত হয়ে যায়। আমি এইবার যে কথাটা বলবো, অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা তো সাধারণত সকাল, দুপুর এবং রাতে এই 3 বেলা খাই। এখন প্রশ্ন হলো, কেউ যদি 3 বেলার চেয়ে 1 বেলা বেশি খায়, মানে 4 বেলা খায়, তাহলে কি তার ওজন বেড়ে যাবে কিনা? তাহলে শুরুতে একটু কল্পনায় খাওয়া দাওয়া করা যাক। ধরুন গতকাল রাতে আপনার বন্ধুর বিয়ে বা পারিবারিক কোনো উৎসবে গেছেন, বিরিয়ানি, রোস্ট, কাবাব কিছুই বাদ দেন নাই, ডায়েট চার্টকে এক রাতের জন্য একদম ছুটি দিলেন, ছুটি দিয়ে পেট ভরে খাইলেন, এত ভালো ভালো ডিলিশিয়াস খাবার যে আপনি না খেয়ে পারছেন না, আপনি অনেক বেশি বেশি খেলেন। পরদিন সকালে ভয়ে ভয়ে ওজন মাপার মেশিনে দাঁড়াবেন, ওমা, এক রাতেই ওজন বেড়ে গেছে 2-3 কেজি, মাথায় হাত। মনে মনে ভাবছেন মাত্র 1 বেলার খাবার এত ওজন বাড়ালো কিভাবে? আমি নিজে কিন্তু মাঝে মাঝে আমাদের ঘরের বারান্দায় একটা ওয়েট স্কেল আছে, আমি কিন্তু ওই স্কেলে মাঝে মাঝে মাপি। আমি খাবার খাওয়ার আগে একবার মাপি, মাপার পরে খাবার খেয়ে এসে দেখি যে আমি 1.5 কেজি খাইছি, 1.5 কেজি ওজন বাড়ছে। যাই হোক, একটু শান্ত হন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ জর্জিয়ার একজন লেকচারার, একজন অধ্যাপক জেমি কুপার, তিনি বলেছেন যে আপনি মেশিনে যে বাড়তি ওজন দেখছেন তার পুরোটাই আসলে মেদ নয়। কুপার বলেছেন ভুরিভোজের পর দিন, মানে আপনি পেট ভরে খাওয়ার পর সকালে নিজের ওজন দেখে যে ধাক্কাটা আমরা খাই, তার পেছনে মূল কারিগর কিন্তু পানি এবং লবণ। আমরা যেই সব খাবার খাই, আমরা যদি নিজেরা আলাদাভাবে কোনো লবণ নাও খাই, ওই প্রত্যেকটা খাবারের ভিতর কিন্তু লবণ আছে। কোনো অনুষ্ঠান বা কোনো হোটেলে আমরা যখন খাবার খাই, ওই সব খাবারে কিন্তু প্রচুর লবণ থাকে, আর অতিরিক্ত লবণ শরীরকে পানির ধরে রাখতে বাধ্য করে। ফলে পোলাও, বিরিয়ানি বা মিষ্টি জাতীয় খাবারে থাকে প্রচুর কার্বোহাইড্রেট। এগুলো শরীরে গিয়ে গ্লাইকোজেন হিসাবে জমা হয়। এই যে আমাদের শরীরের এখানে যে মেদ জমে, এইটাকে কিন্তু আমাদের শরীর যতটুকু গ্লুকোজ, যতটুকু চিনি, লবণ এগুলো গ্রহণ করার, সেগুলো করে, বাকিটুকু কি হয়, গ্লাইকোজেন রূপে আমাদের এখানে মেদ জমে। তো এই যে মজার ব্যাপার হলো, এই গ্লাইকোজেন পানির অণুর সঙ্গে মিশে থাকতে পছন্দ করে, ফলে শরীর সাময়িকভাবে পানির ওজন বেড়ে যায়। ওই আমরা যে ওজন মাপলে আমাদের ওজন বেশি দেখা যায়, এটা কিন্তু এই গ্লাইকোজেনের কারণে। এই গ্লাইকোজেন যখন পানির অণুর সাথে মেশে তখন এইটা ওজন বাড়ায়। এছাড়া আপনি যে বিপুল পরিমাণ খাবার খাইছেন, তারও একটা নিজস্ব ওজন আছে। যতক্ষণ না সেটা হজম হয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ মেশিনে ওজন বেশিই দেখাবে। এখন তাহলে সত্যি সত্যি মোটা হতে কতটা খেতে হবে? বিজ্ঞান বলছে শরীরে প্রায় আধা কেজি চর্বি জমাতে হলে আপনাকে আপনার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত 3500 ক্যালোরি খেতে হবে। সাধারণত এক বেলার দাওয়াতে আপনি যতই এলাহি অনেক পদ খান না কেন, তা কোনোভাবেই 3500 অতিরিক্ত ক্যালোরি যোগ করবে না। তাই এক বেলায় আপনি যত বেশি খান না কেন, এতে মোটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সমস্যাটা এক বেলার খাবারে নয়, আসলে সমস্যা হলো এই যে অনুষ্ঠান, এইটার রেশ ধরে টানা কয়েকদিন যদি আপনি খেয়ে যান, যেমন কোরবানির ঈদের সময় বা এরকম কোনো অনুষ্ঠানের সময়, রমজানের ঈদ বা কোরবানির ঈদ বা ওইরকম কোনো অনুষ্ঠানের সময়, যেখানে আপনার ফ্রিজে রেখে দিচ্ছেন এরকম বিরিয়ানি, মিষ্টি, কেক, এগুলো আপনি আজকে খাচ্ছেন, কিছু রেখে দিচ্ছেন, কালকে খাচ্ছেন, এইভাবে যদি খেতে থাকেন, তাহলে আপনার শরীরে যে ক্যালোরি গ্রাফ, এই গ্রাফটা ক্রমাগত উপরে উঠতে থাকবে, বাড়তে থাকবে। গবেষণায় দেখা গেছে যদি টানা 4 দিনের ছুটিতে কেউ প্রতিদিন অতিরিক্ত 900 ক্যালোরি গ্রহণ করে, বলা হয়েছে যে 3500 ক্যালোরি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি বেশি মোটা হয়ে যাবেন। কিন্তু একদিনে 3500 ক্যালোরি গ্রহণ করলে তো লাভ নেই। আবার অন্যদিকে যদি আপনি প্রতিদিন অতিরিক্ত 900 ক্যালোরি করে বেশি খান, তবে এক সপ্তাহ শেষে শরীরে প্রায় আধা কেজি চর্বি জমতে পারে। আপনি প্রতিদিন অল্প অল্প করে খাচ্ছেন, এতে চর্বি জমতে পারে। আর ডেজার্ট বা কোমল পানীয়র যুগে এখন তো এই যে টাইগার, স্পিড, তারপরে কোকাকোলা, ফান্টা, এইসব কত ধরনের নাম আছে, এগুলোকে আমরা যদিও বলি কোমল পানীয়, কিন্তু এগুলো আসলে অনেক ক্ষতিকর। এইগুলোতে প্রচুর ক্যালোরি থাকে, এগুলো মোটেও খাওয়া উচিত নয়। এগুলো আপনি রেগুলার যদি খান তাহলে আপনার ওজন বেড়ে যাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। দেখবেন এগুলো খেলে সাময়িকভাবে অনেক ভালো লাগে, কিন্তু বাস্তবে এগুলো অনেক ক্ষতি। এর ভিতরে তো খালি চিনি থাকে। আপনি স্পিড খাচ্ছেন, টাইগার খাচ্ছেন বা কোকাকোলা খাচ্ছেন, এগুলো খেতে সাময়িকভাবে ভালো লাগলেও এগুলো আসলে অতটা ভালো জিনিস নয়। দুঃখের বিষয় হলো গবেষণায় দেখা গেছে এই অনুষ্ঠানের সময়, বিভিন্ন উৎসবের সময় মানুষ যে ওজন
ওজনটা বাড়ায় তার সবটা পরে কমে না। একবার ওজন বেড়ে গেলে সেটা কিন্তু আসলে কমে না, কারণ আমরা তো অলস, আমরা হাঁটাচলা করি না, অল্প একটু দূরে যেতে গেলেও মোটরসাইকেল বা কোনো একটা যানবাহন ব্যবহার করি, হাঁটি তো খুব কম। এক গবেষণায় দেখা গেছে ছুটির দিনে বাড়ানো ওজনের প্রায় 57% পরের বসন্তকাল পর্যন্ত মানুষের শরীরে থেকে যায়, অর্থাৎ ওই বাড়তি ক্যালোরিগুলো শরীরে স্থায়ীভাবে বাসা বাঁধে। তাহলে উপায় কি? ভয় পেয়ে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে? ডক্টর কুপারের পরামর্শ হলো, না, আপনি খাবার খান, উপভোগ করেন, কিন্তু অপরাধ বোধে ভুগবেন না। একবেলা ভারী খাবার খেলে পরের বেলা হালকা খাবার খান। সব আইটেম না খেয়ে যেগুলো আপনার খুব পছন্দের সেগুলো খান। যদি এইভাবে করতে পারেন, 1 মাসের অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে দেখবেন যে আর অসুবিধা হবে না। এমডি মাহমুদুল হাসান ওয়াচিং। মাহমুদুল হাসান কোথা থেকে দেখছেন? আজকে তেমন কাউকে দেখতে পাচ্ছি না, হয়তোবা সবাই বিজি। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, গ্রামে জোনাকি, এখন তো জোনাকি দেখা যায় না। এখন জোনাকির পিছনে আলো থাকে। জোনাকি কেন নিজের আলোয় পুড়ে যায় না, এটা কখনো ভাবছেন? যে জোনাকির পিছনে তো আগুন জ্বলে, আগুন জ্বলে, লাইট জ্বলে, এটা কেন করে না? জোনাকি কিন্তু এখন কম দেখা যায়। আমি গত সপ্তাহে যখন বাড়িতে গেছি, অন্ধকারে কিছু জোনাকি দেখছি, অনেক দিন পর জোনাকি দেখছি। তো জোনাকি একটা নিশাচর পোকা। রাতের বেলাতেই ওরা আসলে চলাফেরা করে অভ্যস্ত। রাত শেষে দিনের আলো ফুটলে জোনাকিরা গা ঢাকা দেয়, যেখানে সেখানে নয়, একেবারে ঘন ঝোপঝাড় যদি থাকে সেইখানে আসলে ওরা গা ঢাকা দেয়। লোকালয়গুলোতে এখন তো ঝোপঝাড় জঙ্গল এগুলো কমে গেছে, কিন্তু মানুষ ওদের আড্ডায় মানে বিরক্ত করে যে কোনো সময়। তো তাই দিনের বেলায় জোনাকিরা আসলে লুকায় থাকতে পছন্দ করে। বাঁশবন কিংবা বড় বড় বাগানের আশেপাশে অনেক ঝোপ জঙ্গল যদি থাকে, সেখানে জোনাকিরা থাকে। এই কারণে এখন তো দেখবেন যে সবখানে বিদ্যুৎ হয়ে গেছে। বিদ্যুৎ হয়ে যাওয়ার পর সবসময় আলো থাকে। আলো থাকার কারণে জোনাকিরা আসলে যে আলো জ্বালায়, এটা কিন্তু সিগন্যাল দেয়, একে অন্যকে সিগন্যাল দেয় এই আলোর মাধ্যমে। তারা কিন্তু শুধুমাত্র পথ চেনার জন্য এই আলো জ্বলে না। তো এখন জঙ্গল কমে যাওয়া, লাইট বেশি হয়ে যাওয়ার কারণে জোনাকি কম দেখা যায়। জোনাকি আসলে একটা রহস্যময় প্রাণী। সাগরের তলদেশে অনেক প্রাণী আছে যারা আলো জ্বালাতে পারে, মানে সাগরের তলেও এমন অনেক প্রাণী আছে যারা আলো জ্বালাতে পারে। কিন্তু স্থলভাগে, এই আমাদের স্থলভাগে আমরা যেই মাটির উপরে বসবাস করি, এই মাটির উপরে যত প্রাণী আছে, যত ধরনের প্রাণী আছে, শুধুমাত্র জোনাকিরাই আলো জ্বালাতে সক্ষম। আর কেউ আলো জ্বালাতে পারে না, মানে শরীর থেকে আলো বের হয় না। জোনাকির আলো জ্বালা দেখে মনে একটা প্রশ্ন জাগে না, এই আলো ওরা কোথায় পেল, কিভাবে জ্বলে এই আলো? আলো মানেই তাপ। জোনাকি কিভাবে সেই তাপ সহ্য করে, কিংবা আলো জ্বালাতে গিয়ে জোনাকি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় না কেন? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের আসতে পারে, যদিও আমরা এখন তো ভাবতে চাই না, মানুষজন এখন তো চিন্তা করে না। যদি আপনি চিন্তা করতেন তাহলে এই প্রশ্নটা হয়তো মাথায় আসতো। তো জোনাকির পেটের পিছনে যে বক্সটা আছে, এটা লাইটের মতো একটা জিনিস আছে, একে বলা হয় ফটোসাইট। ভেতরে থাকে 2 ধরনের রাসায়নিক পদার্থ, একটা হলো লুসিফারেস আর একটা হলো লুসিফারিন। এই 2 ধরনের, মানে জোনাকির পিছনে যে আলোটা জ্বলে, এখানে 2 ধরনের পদার্থ থাকে, রাসায়নিক পদার্থ। একটা হলো লুসিফারেস আর একটা হলো লুসিফারিন। লুসিফারিন হলো জ্বালানি। আমরা এই যে যেমন তেলকে, পেট্রোল, তেল, এগুলোকে যেমন জ্বালানি হিসাবে ব্যবহার করি, এই লুসিফারিন হলো জোনাকির এক রকমের জ্বালানি, যা আলো তৈরি করতে সহযোগিতা করে। আর এই রাসায়নিকের সঙ্গে অক্সিজেনের জারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করে লুসিফারেস এনজাইম, ফলে তৈরি হয় আলো। লুসিফারেন এবং লুসিফারিস, এই দুইটা যখন সংমিশ্রণ ঘটে, তখনই আসলে আলো জ্বলে। বেশিরভাগ জোনাকি আলো তৈরি করতে সক্ষম। বেশিরভাগ জোনাকি রাতে আলো জ্বালে, দিনের বেলা এদের আলোর উৎপাদন ক্রিয়া একদম বন্ধ হয়ে যায়। এখন কথা হলো, যখন কোনো বস্তু থেকে আলো উৎপাদন হয়, সেখানে উৎপন্ন হয় তাপ। যেমন আগুনের কথাই ধরা যাক, কি পরিমাণ তাপ সেখান থেকে উৎপন্ন হয়, আবার আগুন থেকে আলোও ছড়ায়। আমরা যখন কোনো কাঠে আগুন জ্বালাই বা কোথাও করি, ওইখানে দেখবেন এরকম হাত দিলে, যে শীতকালে কিন্তু আমরা আগুন পোহাই, বিশেষ করে গ্রাম অঞ্চলে। শহরে তো আর এই সুযোগ নেই। তো
তো সেখানে তাপ উৎপাদন হয়। বৈদ্যুতিক ভালভের কথাও যদি আপনি ভাবেন যে আলো জ্বালানোর আধা ঘন্টার মধ্যে ওই যে আমাদের এই যে উপরে যে আলো জ্বলতিছে ওই ভালভ কিন্তু আধা ঘন্টা পরেও দেখবেন যে যথেষ্ট গরম হয়ে গেছে আধা ঘন্টার ভিতরে। টিউবলাইট কিংবা এনার্জি সেভিংস ভালভকে সাধারণ চোখে মনে হয় যে তেমন গরম হয় না, আসলে গরম হয়, বেশ গরম হয়। অল্প বিদ্যুৎ শক্তিতে অনেক বেশি আলো পাওয়া যায় এদের থেকে, এজন্য এদেরকে এনার্জি সেভার বলে। সাধারণত বৈদ্যুতিক বাল্ব যে পরিমাণ বিদ্যুৎ শক্তি নেয় তার 90 ভাগ তাপ উৎপাদনে ব্যয় হয়, বাকি 10 ভাগ থেকে আসে আলো। এনার্জি সেভার তাপ উৎপাদন করে কম, তুলনায় আলো উৎপাদন করে অনেক বেশি, তাই এদের থেকে অল্প বিদ্যুৎ খরচে বেশি আলো পাওয়া যায়। এখন এনার্জি সেভার বাল্ব মোট শক্তি ধরেন 80 ভাগ আলো উৎপাদন করে আর 20 ভাগ তাপ উৎপাদন করে। জোনাকি পোকার ক্ষেত্রে এনার্জি সেভিংসের মতো এই ঘটনাটা ঘটে, তবে জোনাকি পোকার এনার্জি সেভিং ক্ষমতা এনার্জি সেভার লাইটের চেয়ে অনেক অনেক বেশি। আসলে জোনাকির আলো একেবারে ঠান্ডা। তাহলে কি এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কি জোনাকি পোকার আলো থেকে কোনো তাপই উৎপাদন হয় না? ব্যাপারটা ঠিক এমন নয়। লুসিফারেন যে জোনাকির আলো জ্বলার পিছনে যে দুইটা রাসায়নিক পদার্থ কাজ করে, তার ভিতরে একটা হলো লুসিফারিন। এই লুসিফারিন যখন বাতাসের অক্সিজেনের সাথে মিশে আলো তৈরি করে তাতে উৎপন্ন হয় না বলেই চলে, মানে যেই তাপ উৎপাদন হয় না তাতে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বায়োলুমিনিসেন্স। এই যে যে প্রক্রিয়া এটাকে বলা হয় বায়োলুমিনিসেন্স। সুতরাং জোনাকি পোকা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলো উৎপাদনকারী প্রাণী। অন্য কথায় বলা যায় জোনাকি পোকার আলোক উৎস কোনো রকম তাপ উৎপন্ন করে না, তাই জোনাকির আলো একেবারে ঠান্ডা। এই ঠান্ডা আলোর কারণে জোনাকি নিজের আলোয় নিজেই পুড়ে ছাই হয়ে যায় না। জোনাকি ধরলে আমরা যখন হাত দিয়ে জোনাকি ধরি তখন হয় না, কি বলে, আমাদের হাতও পুড়ে যায় না। তো এতক্ষণ আমরা বললাম জোনাকির বিষয়ে, যে জোনাকির যে আলো জ্বলে এটা নিয়ে বললাম। এখন এই মুহূর্তে ওয়াচিং আছে মাহমুদুল হাসান কিবরিয়া ভাই। কিবরিয়া ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কালকে তো আমি যখন লাইভ করছি তখন আপনি ছিলেন না। রাফি আছে, রাফিউল ইসলাম। কি অবস্থা রাফি, ভালো আছো? তুমি কি তোমার ফেসবুক আইডিটা ভেরিফাই করছো নাকি? ব্লু টিক মার্কের মতো মনে হচ্ছে। যাই হোক, এখন আজকে তো বিজ্ঞান নিয়ে কথা বলতেছি, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি। আমার সাউন্ড কি ক্লিয়ার কিনা একটু একটু বলবেন আপনারা, যারা যারা দেখতেছেন তারা বলবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো টিউবওয়েলের পানি। এই টিউবওয়েলের পানির ভিতরেও একটা সায়েন্স আছে। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে শীতকালে টিউবওয়েলের পানি গরম আর গরমকালে টিউবওয়েলের পানি ঠান্ডা। এই ব্যাপারটা কি কখনো ভেবে দেখছেন এইটা কেন হয়? এটা এটা এটার পিছনেও কিন্তু বিজ্ঞান আছে। তো এই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো। জি কাকু, আমার ফ্রেন্ড ভেরিফাই করে দিছে। বা ভেরিফাই করে দিছে কিভাবে? সাবস্ক্রিপশন ফি দিতে হয়? আচ্ছা, তোমার সাথে আমি আলাদাভাবে কথা বলে নিব, তাহলে আমিও যদি পারি ভেরিফাই করে নিব। ঠিক আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে শীতকালে যে টিউবওয়েলের পানি গরম হয় আর গরমকালে টিউবওয়েলের পানি ঠান্ডা হয়, এটা কেন হয়? এটার একটা সাধারণ কাণ্ডজ্ঞানে শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মকালে গরম লাগার কথা। মানে সাধারণভাবে আমরা যদি চিন্তা করি যে শীতকালে আসলে পানি হবে ঠান্ডা আর গরমকালে পানি হবে গরম। কেউ কেউ হয়তো বলতে পারে যে না, এটা প্রাকৃতিক আজব এক খেলা, এটাকে অত আমলে নেওয়ার দরকার নেই, কিন্তু আসলে এর পিছনে যুক্তিযুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমি সেই ব্যাখ্যাটাই আসলে বলতে চাই এখন, যে শীতকালে কেন পানি গরম হয় আর গরমকালে কেন পানি শীত হয়। আসলে মাটি হচ্ছে তাপ কুপরিবাহী। তাপ কুপরিবাহী মানে হলো যেটার ভিতর দিয়ে তাপ সহজে চলাফেরা করতে পারে না। একেবারে চলতে পারে না তা না, কিন্তু কঠিন কঠিন স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়, এবং যে পরিমাণ যাওয়ার কথা ওই পরিমাণ যেতে পারে না। এই মাটি তাপ কুপরিবাহী হওয়ার কারণে মাটির ভেতর দিয়ে তাপ সহজে যাওয়া আসা করতে পারে না। শীতকালে এবং গ্রীষ্মকালে সবসময় পানি আসলে একইভাবে থাকে, একই রকম তাপমাত্রায় থাকে। পানি যেহেতু মাটির অনেক নিচে থাকে এবং একই তাপমাত্রায় থাকে, গরমকালে উপরে অনেক গরম থাকে, সেই তুলনায় ওই মাটির নিচে থাকা পানি বা টিউবওয়েলের ওই পানিটা
ঠান্ডা অনুভূত হয়, যেহেতু ওখানে একই ডিগ্রি একই তাপমাত্রায় থাকে, কিন্তু উপরের তাপমাত্রা বেশি হয় ওই পানিটা আমরা যখন খাই তখন দেখা যাচ্ছে ওটা গরম দেখা যাচ্ছে। মানে শীতকালের ওই পানিটা যখন আমরা খাই তখন গরম মনে হয়। আবার যখন গরমকালে আমরা করি, গরমকালে আমাদের উপরে মাটির স্তরে আমরা যে পৃথিবীর উপরে বসবাস করি এই জায়গাটাতে তো অনেক গরম থাকে। সেই তুলনায় পানি আমরা ধরে নিই যে 34 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখনকার তাপমাত্রা, কথার কথা। আচ্ছা, শীত দিয়েই বলি, আজকে ধরলাম যে আমাদের এখানে তাপমাত্রা হলো 14 ডিগ্রি সেলসিয়াস। পানি যখন নিচে থাকে ওইটা হয়তো সবসময় 23 ডিগ্রি বা 24 ডিগ্রি সেলসিয়াসে থাকতেছে, যেটা আমাদের কাছে যথেষ্ট। এই শীতে মানে 14 ডিগ্রির তুলনায় 34 ওই 20 বা 22 ডিগ্রি সেলসিয়াস কিন্তু যথেষ্ট গরম। এই কারণে নিচে থাকা পানি যেটা সবসময় একই তাপমাত্রায় থাকে, একই তাপমাত্রায় থাকার কারণে শীতের সময় ওই পানিটা উপরে আসার ফলে ওইটাকে আমরা, শীতে তো প্রচণ্ড শীত, তার ভিতরে ওই পানিটাকে আমরা গরম অনুভব করি। আবার গরমকালে যেই ব্যাপারটা হয় যে ওই তাপমাত্রার চেয়ে উপরের তাপমাত্রা বেশি থাকায় সেটা আমাদের কাছে ঠান্ডা অনুভূত হয় অনেকটা। ওই যে বরফ পানিতে ভাসে যে ব্যাপারটা আছে না, যে সম-আয়তনের পানির চেয়ে ওই বরফের ওজন যখন কম হয় তখন ওইটা ভেসে থাকে। আমরা যখন কোনো একটা বরফ, এক খণ্ড বরফ পানির উপরে রাখবো তখন ওইটা ভেসে থাকে। কেন ভেসে থাকে? কারণ ওর নিচে যে পানিটা আছে ওই পানির ওজন ওই বরফের চেয়ে বেশি। যদি বরফের ওজন পানির চেয়ে বেশি হতো তাহলে ডুবে যেত। যেমন এই যে আমরা জাহাজ, নদীতে জাহাজ চলে, এই জাহাজগুলো কেন ডুবে যায় না? বা নৌকা কেন ডুবে যায় না? জাহাজ তো লোহার তৈরি, সেই লোহার তৈরি জাহাজও কেন পানিতে ডুবে যায় না? দুই পাশে এরকম বেড় দেওয়া বলে যে ডুবে না, তা না। আসলে এটার সায়েন্স হলো সম-আয়তনের পানি, অর্থাৎ ওই জাহাজটা যেই পরিমাণ জায়গাটা দখল করে আছে ওই জায়গাতে যে পরিমাণ পানি আছে সেইটার ওজন ওই জাহাজের চেয়ে বেশি। যদি ওই পানির ওজন জাহাজের চেয়ে কম হতো তাহলে ওই জাহাজটা ডুবে যেত। আজকে আর তেমন কাউকে দেখতেছি না, সবাই সবাই তো ব্যস্ত আর কি, কাউকে দেখা যাচ্ছে না। কোন সময় ফলোয়ারেরা অ্যাক্টিভ থাকে তাই তো জানি না, তাহলে তো একটু করা যেত, ভালো মানুষজনকে পাওয়া যেত। ভিটামিন বি আবিষ্কারের গল্পটা একটু বলি। অনেক ঠান্ডা তো তাই সবাই ঘুমিয়ে গেছে কাকু। না, এত এত সকালে কি ঘুমোয়? রাত্রে 9টা বাজে, 9টার সময়। শাহেদ বাবু, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাকে দেখে ভালো লাগতেছে। আরিশা কেমন আছে? ওখানে শীত কেমন? আমি আজকে লাইভে কথা বলতেছিলাম বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে। অলরেডি যারা পরে আসছে তারা আমার আগের আগের এতক্ষণ যে কথা বলছি এগুলো টেনে শুনতে পারেন, হয়তো অনেক কিছু জানতে পারবেন। আমি আজকে কথা বলছি জোনাকি পোকার পিছনে যে আলো জ্বলে, এই আলোতে জোনাকি কেন পুড়ে যায় না। আমি কথা বলছি শীতকালে টিউবওয়েলের পানি কেন গরম হয় এবং গরমকালে টিউবওয়েলের পানি কেন ঠান্ডা হয়, এটার পিছনে সায়েন্স কি। আমি আজকে কথা বলছি যে পৃথিবীতে দুই ধরনের মানুষ হয়, কেউ ডান হাতে কাজ করে, কেউ বাঁ হাতে কাজ করে। এই ডান হাতি এবং বাঁ হাতি কেন মানে কেন হয় এটা নিয়ে আমি কথা বলছি। আর এই মুহূর্তে আমি কথা বলবো ভিটামিন বি আবিষ্কারের গল্প বলবো। আহ, আমরা যে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ, বিভিন্ন ধরনের ভিটামিন যে গ্রহণ করি বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে, মানে এটা হলো খাদ্য উপাদান। বিভিন্ন খাবারে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, তার ভিতরে ভিটামিন বি একটা অন্যতম। এটা আবিষ্কারের কাহিনী আপনাদেরকে বলি। 19 শতকের শেষ দিকে মানব ইতিহাসে সেই সময়টা মানব ইতিহাসের এক বৈপ্লবিক সময়। এই সময় বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি এবং সাহিত্যে এমন কিছু পরিবর্তন এসেছিল যা গড়ে দিয়েছিল আধুনিক পৃথিবীর ভিত্তি। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন এবং টমাস আলভা এডিসন ব্যবহারযোগ্য বৈদ্যুতিক বাল্ব উদ্ভাবন করেন এই সময়েই, মানে এই যুগে।
আমাদের বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু এ সময়ে বেতার তরঙ্গ বা রেডিও নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। তার কয়েক বছর পরেই গুগলিয়েলমো মার্কনি সূচনা করেন বেতার বা রেডিও, মানে আমরা তো এখন জানি যে রেডিও আবিষ্কার করছে মার্কনি, কিন্তু এটার সূচনা করছিল স্যার জগদীশচন্দ্র বসু। আবার এ সময়ে কার্ল বেঞ্জ প্রথম পেট্রোল চালিত গাড়ি তৈরি করে। আমাদের এই যে আমরা যে মোটরসাইকেল চালাই বা বিভিন্ন গাড়ি চালাই যেটা পেট্রোলে চলে, এই পেট্রোল ইঞ্জিন কিন্তু প্রথম মানে তৈরি করছিল ওই সময়ে 19 শতকে, সেটা আপনার কার্ল বেঞ্জ। তারপরে সেটাই পরে আধুনিক পরিবহনের সূচনা করে। তেমনি উইলহেম রন্টজেন এক্স রে আবিষ্কার করে। আমরা যে হার্ট আর ভেঙে গেলে এক্স রে করি না, এই এক্স রে আবিষ্কার করেছিলেন রয়েনজেন। আমরা অনেকে বলি যে রঞ্জন রশ্মি। এসব উদ্ভাবন এবং আবিষ্কারের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ একটা রোগ মহামারী আকারে ওই সময় ছড়ায় পড়ছিল। রোগটার নাম হলো বেরিবেরি। বেরিবেরি এখন কিন্তু আর দেখা যায় না। বিজ্ঞানের উন্নতি, চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে এই বেরিবেরি রোগটা এখন আর দেখা যায় না। তো যাই হোক, ওই সময় এই বেরিবেরি প্রচণ্ড আকারে ছড়ায় পড়ছিল। এতে আক্রান্ত হলে মানুষের হাত পা ফুলে যেত, হৃৎপিণ্ড দুর্বল হয়ে যেত এবং স্নায়ুতন্ত্রে দেখা যেত মারাত্মক রকমের সমস্যা। আক্রান্ত অনেক রোগী কিছুদিনের মধ্যে মারা যেত। ওই সময় বেরিবেরিতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভারতীয় উপমহাদেশে এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে এশিয়ার যেসব অঞ্চলে প্রধান খাদ্য ছিল পরিশোধিত সাদা চাল, সেখানে এর প্রকোপ ছিল ভয়াবহ। কিন্তু এই রোগের কারণ বা চিকিৎসা সম্পর্কে সেই সময়ে তেমন কেউ কিছু জানতো না। তো জাপানের নৌবাহিনীতে একসময় এই রোগটা খুব মারাত্মক আকার ধারণ করে। 1880 সালের দিকে জাপানি নৌবাহিনীর হাজার হাজার নাবিক বেরিবেরি রোগে আক্রান্ত হয়। অনেকেই মৃত্যুবরণ করেন। সমস্যার সমাধানে জাপানি নৌবাহিনীর চিকিৎসক কানেহিরো তাকাকি একটা গবেষণা শুরু করেন। আপনারা এই নামটা কখনো শুনছেন কিনা জানি না। তো তাকাকি লক্ষ্য করলেন যে নৌবাহিনীর নাবিকরা প্রধানত পালিশ করা চাল খায়। এই যে আমাদের অনেকে বলে না যে এই চালটা চিকন চাল, এই চাল তো আসলে চিকন হয় না, এটা পলিশ করতে করতে চিকন হয়। তো বিজ্ঞানী তাকাকি লক্ষ্য করলেন যে নৌবাহিনীর নাবিকেরা প্রধানত যে চাল খায় সেটা পলিশ করা। তার সন্দেহ হতে থাকে এই খাদ্যাভ্যাসের সাথে বেরিবেরি রোগের কোনো সম্পর্ক নিশ্চয় আছে। সেই সন্দেহান নিরসনে 1884 সালে একটা পরীক্ষা চালান তিনি। পরীক্ষার শুরুতেই দুটি জাহাজ বেছে নেন। একটি জাহাজের নাবিকদের পলিশ করা চালের পরিবর্তে মিশ্র খাবার দেন তিনি। এই খাবারে ছিল গম, বার্লি, মাংস, মাছ এবং সবজি। আরেকটি জাহাজের নাবিকদের আগের মতোই পলিশ করা চাল দিতে থাকেন। যারা যারা লাইভটা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। যাই হোক, কিছুদিন পর পরীক্ষার ফলাফল পাওয়া গেল। সেই ফলাফল ছিল তাক লাগানোর মতো। তাকাকি দেখতে পেলেন যে যে জাহাজের নাবিকেরা মিশ্র খাবার খেয়েছিল তাদের মধ্যে বেরিবেরি রোগ একেবারেই দেখা যায়নি, কিন্তু অন্য জাহাজের নাবিকেরা আগের মতোই এই রোগে আক্রান্ত হচ্ছিল। এই পরীক্ষার পর তাকাকি নিশ্চিত হন বেরিবেরি রোগ কোনো সংক্রামক রোগ নয়, বরং খাদ্যাভ্যাসের সাথে এটা সম্পর্কিত। এই সিদ্ধান্তে আসার পর তিনি জাপানি নৌবাহিনীতে খাদ্যাভ্যাসের পরিবর্তন করলেন। পলিশ করা চালের পরিবর্তে বার্লি এবং অন্যান্য খাবার দেওয়া শুরু করলেন। ফলে নৌবাহিনীতে বেরিবেরি রোগ প্রায় সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার তাকাকি উদ্ঘাটন করতে পারে নাই। সেটা হলো খাদ্যের মধ্যে আসলে এমন কি আছে যা বেরিবেরি রোগ হতে বাধা দেয়। সেটা এমন কোন পদার্থ যা পলিশ করা চালের মধ্যে নেই কিন্তু অন্য খাবারের মধ্যে আছে। 1897 সালের ঘটনা। আজকের ইন্দোনেশিয়া তখন নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। দেশটির নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া। ডাচরা এই এলাকাটাকে নেদারল্যান্ডের ইন্ডিজ বা নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ নামেও ডাকত। একবার এই অঞ্চলে এলেন নেদারল্যান্ডের চিকিৎসক ক্রিস্টিয়ান আইকম্যান। তার আসার উদ্দেশ্য বেরিবেরি রোগের কারণ খুঁজে বের করা। সেজন্য তিনি বেছে নিলেন জাভা দ্বীপ। সেখানে গবেষণা শুরু করেন। আইকম্যান প্রথমে ভেবেছিল এই রোগ কোনো জীবাণুর কারণে হয়। নিজের অনুমান যাচাই করতে কিছু পরীক্ষাও তিনি চালাতে শুরু করেন। তখনই ঘটল এক আকস্মিক ঘটনা। আইকম্যানের গবেষণাগারে কিছু মুরগি ছিল। হঠাৎ মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ল। সেগুলোর পা দুর্বল হয়ে হাঁটতেও পারল না, এমন অবস্থা। এই লক্ষণগুলোর সাথে মানুষের বেরিবেরি রোগের মিল ছিল, কিন্তু মুরগিগুলোর এরকম হওয়ার কোনো কারণ তিনি খুঁজে পেলেন না। কিছুদিন পর ঘটল আরেক কাণ্ড। দেখা গেল মুরগিগুলো সুস্থ হয়ে উঠেছে।
এতে অবাক হলেন আইকম্যান। এর পেছনের কারণ খুঁজতে শুরু করেন তিনি। তন্ন তন্ন করে খোঁজা হলো, সব শেষে জানা গেল আগে মুরগিগুলোকে হাসপাতালের রান্নাঘর থেকে পলিশ করা চালের ভাত এনে খাওয়ানো হতো। কিছুদিন পর ওই হাসপাতালে নতুন রাঁধুনি এলো। সেই রাঁধুনি খরচ বাঁচানোর জন্য পলিশ করা চালের বদলে মুরগিগুলোকে সস্তা অপরিশোধিত লাল চাল খাওয়াতে শুরু করলো। তাতেই কিছুদিনের মধ্যে মুরগিগুলো সুস্থ হয়ে উঠলো। ওই যে নৌবাহিনীর যে ঘটনার মতো, নৌবাহিনীতে যেখানে একটা জাহাজের নাবিকদেরকে পলিশ করা চাল খাওয়ানো হতো, চিকন চাল খাওয়ানো হতো, আর একটাতে সাধারণ খাওয়ানো হতো, দেখা গেল দুইটার ভিতরে অনেক পার্থক্য। তো এই ঘটনা আইকম্যানের চিন্তা এবং গবেষণার মোড় ঘুরিয়ে দিল। তিনি বুঝতে পারলেন সমস্যাটা কোনো জীবাণুর সংক্রমণ নয়, বরং এর মধ্যে সমাধান লুকিয়ে আছে খাবারের মধ্যেই। আইকম্যান বুঝতে পারলেন পলিশ করা চাল এবং বেরি রোগের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কটা আসলে কী? ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আইকম্যান আরও পরীক্ষা চালালেন। তিনি একদল মুরগিকে পলিশ করা চাল দেন এবং অন্য মুরগিকে দেন সস্তা লাল চাল। কদিন পর দেখা গেল যেসব মুরগি পলিশ করা চাল খেয়েছিল সেগুলো বেরি রোগে আক্রান্ত হয়ে গেল। শুধু মানুষ নয়, মুরগিও বেরি রোগে আক্রান্ত হয়ে গেল। আর যেগুলো লাল চাল খেয়েছিল সেগুলো সুস্থই ছিল। এই পরীক্ষার পর আইকম্যান একেবারে নিশ্চিত হন যে চাল পলিশ করার সময় এমন কিছু সরিয়ে ফেলা হয় যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ। আইকম্যান 1907 সালে আরও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করলেন। চালের কুড়া দিয়ে একটা নির্যাস তৈরি করলেন তিনি। এই নির্যাস বেরি রোগে আক্রান্ত মুরগিদের খাওয়ানো হলে সেগুলো সুস্থ হয়ে উঠল। এই আবিষ্কারের পর আইকম্যান বুঝতে পারেন চালের কুড়ায় এমন কিছু পদার্থ আছে যা বেরি রোগ প্রতিরোধ করে। এটুকুই, কিন্তু সেটা কি পদার্থ তা উদ্ঘাটন করতে পারেন না আইকম্যান। গবেষণাটা অসমাপ্ত রয়ে গেল বেশ কয়েক বছর। আইকম্যানের অসমাপ্ত গবেষণা এগিয়ে নিয়ে গেল পোল্যান্ডের আরেক বিজ্ঞানী কাজিমি ফাঙ্ক। তার বাড়ি পোল্যান্ডে। তিনি 1912 সালে চালের কুড়া থেকে একটা বিশেষ পদার্থ আলাদা করেন। পদার্থটি খুবই অল্প পরিমাণে দরকার, কিন্তু এটি ছাড়া বেরি রোগ হয়। যখন এই পদার্থটার অভাব থাকে তখনই আসলে বেরি রোগ হয়। পরে এই পদার্থটা ভিটামিন বি নামে পরিচিত হয়ে ওঠে। তিনি এর রাসায়নিক গঠন বিশ্লেষণ করে দেখেন এতে অ্যামাইন নামে এক ধরনের নাইট্রোজেন গ্রুপ রয়েছে। ফাঙ্ক এই পদার্থের নাম দেন ভিটামিন। যেহেতু এই পদার্থটি জীবনের জন্য অপরিহার্য, তাই তিনি ল্যাটিন শব্দ ভিটা এবং অ্যামাইন মিলিয়ে এর নাম দেন ভাইটামিন, মানে যেটাকে বলে ভিটা অর্থ জীবন, সেটাই পরে ভিটামিন নামে পরিচিতি পায়। ফাঙ্ক আরও গবেষণা করে দেখেন যে এই ভিটামিন শুধু চালের কুড়ায় নয়, বরং অন্যান্য খাবারেও আছে। খোসাসহ দানা শস্য, মাংস, মাছ, দুধ, ডিম এবং সবুজ শাকসবজিতে এই ভিটামিন পাওয়া যায়। তিনি বুঝতে পারেন যে সব মানুষ শুধু পলিশ করা চাল খায় তাদের এই ভিটামিনের অভাব হয়। ফাঙ্কি প্রথম প্রস্তাব করেন যে বেরির মতো আরও অনেক রোগ, যেমন স্কারভি, পেলেগ্রা ইত্যাদি নির্দিষ্ট কিছু অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানের অভাবেই হয়। মানে এইসব রোগ, কিছু রোগ আছে যেটা খাদ্যের উপাদানের ঘাটতির কারণেই এই রোগগুলো হয়। জার্মান বিজ্ঞানী রিচার্ড কুহন 1916 সালে আবিষ্কার করেন ভিটামিন বি আসলে একটি নয়, বরং একাধিক যৌগের সমষ্টি। প্রতিটি যৌগের আলাদা আলাদা কাজ আছে। এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা ভিটামিন বি কমপ্লেক্স নামে একটা, এই যে আমরা দেখবেন যে ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খাই, ভিটামিন বি কমপ্লেক্স আমরা সিরাপ খাই, এরকম কিন্তু পাওয়া যায়, মেডিসিন কোম্পানিগুলো তৈরি করছে। তো এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা ভিটামিন বি কমপ্লেক্স নামে একটা পরিবারের অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন। এক দশক পর নেদারল্যান্ডের বিজ্ঞানী বারেন্ট ইয়ানসেন এবং উইলিয়াম ডোনাথ প্রথম ভিটামিন বি1 বা থায়ামিন আলাদা করতে সফল হন। তারা চালের কুড়া থেকে একটা স্ফটিক পদার্থ, একদম স্বচ্ছ, স্ফটিক মানে কিন্তু স্বচ্ছ পদার্থ তৈরি করেন যা বেরি রোগ সারাতে পারে। এই আবিষ্কার ভিটামিন বি গবেষণায় একটা যুগান্তকারী মুহূর্ত। 1936 সালে মার্কিন বিজ্ঞানী রবার্ট উইলিয়ামস থায়ামিনের সম্পূর্ণ রাসায়নিক গঠন বের করেন। তিনি দেখেন এই জটিল যৌগের মধ্যে সালফার, নাইট্রোজেন এবং অন্য উপাদান আছে। এই আবিষ্কারের পর কৃত্রিমভাবে থায়ামিন তৈরি করা সম্ভব হয়। এর পরের বছর অর্থাৎ 1937 সালে বিজ্ঞানীরা দ্বিতীয় আরেকটা ভিটামিন বি আবিষ্কার করেন। সেটি ছিল রিবোফ্লোভিন বা ভিটামিন বি2। এই যে আমাদের এই দিকে ঘা হয়ে যায় না অনেক সময়, আমরা কি করি, ভিটামিন বি রিবোফ্লোভিন নামে এক ধরনের ওষুধ পাওয়া যায় দেখবেন, ওইটা আমরা নিয়ে এইখানে লাগাই দিই, তখন ওইটা সেরে যায়। তো
এই রিবোফ্লোভিন এটাকে ভিটামিন বি 2 বলা হয়। এই ভিটামিন দুধ, ডিম এবং সবুজ শাকসবজিতে পাওয়া যায়। এই ভিটামিনের অভাবে মুখের কোণে ঘা, জিভে প্রদাহ, এই যে এখানে দেখবেন যে অনেক সময় ঘা হয়ে যায়। তারপরে চোখ জ্বালা পোড়া করে। বছর ঘুরতে না ঘুরতে আবিষ্কৃত হয়, মানে ওই বছর 1937 সালে বছর ঘুরতে না ঘুরতে আবিষ্কৃত হয় তৃতীয় ভিটামিন বি। এর নাম দেওয়া হয় নিয়াসিন বা ভিটামিন বি 3। এই ভিটামিনের অভাবে পেলেগ্রা নামক একটা রোগ হয়। এই রোগে চামড়ায় দাগ, ডায়রিয়া এবং মানসিক বিকার দেখা যায়। এককালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। যারা যারা ইব্রাহিমকে দেখতে পাচ্ছি, ইব্রাহিম ভালো আছো? আজকে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে কথা বললাম, তুমি তো মাত্র লাইভে আসছো, লাইভে যুক্ত হইছো। আজকে বিজ্ঞানের অনেক বিষয় নিয়ে কথা বলছি। প্রথমে আমি কথা বলছি মানুষ ডান হাতি আর বাঁ হাতি হয় কেন। পৃথিবীতে 10 ভাগ, মানে প্রতি 10 জনের মধ্যে একজনকে তুমি বাঁ হাতি পাবা আর বাকি 9জনই ডান হাতি। কেন এই ডান হাতি হয় এইটা নিয়ে কথা বলছি। তারপরে কথা বলছি এই যে জোনাকি পোকা আছে না, ফায়ারফ্লাই যেটাকে বলি, রাতে অন্ধকারে যেটা জ্বলে, গ্রাম অঞ্চলে দেখা যায়। এখন তো প্রায় মানে এগুলো বিলুপ্ত হওয়ার পথে। তো এই যে কি বলে, জোনাকির পিছনে যে আলো জ্বলে, এই আলো জ্বলার কারণ কি, এবং এই আলোতে কি তাপ উৎপাদন হয় কি না, এবং এই আলোতে মানে এই তাপে জোনাকি নিজে জ্বলে যায় না কেন। তারপরে আলাপ করছি যে টিউবওয়েলের পানি গ্রাম অঞ্চলে, তুমি তো দেখছো, তোমরা সবাই দেখছো, যারা আমার চেয়ে ছোট তাদেরকে তুমি করে বলতেছি যে গ্রাম অঞ্চলে যে টিউবওয়েল থাকে, শীতকালে টিউবওয়েলের পানি গরম, আমরা যখন পানি উঠাই কিছুক্ষণ চেপে উঠানোর পরে সেটা গরম হয়। আবার গরমকালে ওই পানিটা অনেক ঠান্ডা হয়। কেন হয় এটা নিয়ে কথা বলছি। আর এখন যেই কথাগুলো বলতেছিলাম এটা হলো ভিটামিন বি আবিষ্কারের গল্প। ভিটামিন বি তো অনেকগুলো প্রকার, সেগুলোর আবিষ্কারের গল্প বলতেছিলাম। যাই হোক, ভিটামিন বি 3 যেটা বা নিয়াসিন, এই ভিটামিনের অভাবে পেলেগ্রা নামক একটা রোগ হয়। এই রোগে চামড়ায় দাগ, ডায়রিয়া, মানসিক বিকার দেখা যায়। এককালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। 1940 সালে আবিষ্কৃত হয় প্যান্টোথেনিক অ্যাসিড বা ভিটামিন বি 5। এটি আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী রজার উইলিয়ামস। এই ভিটামিন শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ। এটি প্রায় সব খাবারেই পাওয়া যায়। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাই প্রায় সব খাবারেই এই ভিটামিনটা পাওয়া যায়। তাই তাই এর অভাব খুব একটা হয় না। তো পাইরোডক্সিন বা ভিটামিন বি 6 আবিষ্কৃত হয় 1943 সালে। এই ভিটামিন প্রোটিন বিপাকে সাহায্য করে। আমরা যে প্রোটিন খাই না, প্রোটিন কোথায় থাকে, যেমন আপনার ডিম আছে না, ডিমের সাদা অংশ কিন্তু প্রোটিন। বিপাক মানে হলো হজম হওয়া, একদম সহজ কথায় বললে হজম হওয়া। তো আমরা যে ডিম খাই, ডিমের সাদা অংশে কিন্তু প্রোটিন থাকে। এই প্রোটিনটা হজম করে কে? এই এই পাইরিডক্সিন বা ভিটামিন বি 6 এইটাই এটাকে হজম করে। এছাড়া মাংস, মাছ, আলু এবং কলায়ও এই ভিটামিন পাওয়া যায়। এর অভাবে স্নায়ুতন্ত্রের সমস্যা এবং রক্তশূন্যতা দেখা যায়। আর ভিটামিন বি 12 আবিষ্কার হয় 1948 সালে। এটি আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী কার্ল ফোলকার্স। ওনার নাম হলো কার্ল ফোলকার্স, এবং তার একজন সহকর্মী এর সাথে যুক্ত ছিল। এই ভিটামিন আবিষ্কারের গল্প খুবই রোমাঞ্চকর। তারা দেখেছিলেন রক্তশূন্যতায় বিশেষ একটি ধরন বেশ মারাত্মক। এই রোগের নাম পাইরোনিসিয়াস অ্যামিনিয়া, না সরি, পাইরোনিসিয়াস অ্যানিমিয়া। অ্যানিমিয়া দেখবেন যে রাফিউল তো জানে, রাফিউলের পরিচিত একজন খুব কাছের একজনের অ্যানিমিয়া টাইপের এক ধরনের রোগ আছে, রক্তশূন্যতায় ভোগে, যাকে মাঝে মাঝে রক্ত দিতে হয়। তো এতে আক্রান্ত রোগীরা সাধারণত মারা যায়, কিন্তু ডাক্তাররা পরীক্ষায় দেখতে পান যে রোগীকে যদি কলিজা খাওয়ানো যায় তাহলে সে মোটামুটি সুস্থ থাকে, সুস্থ হয়ে ওঠে। এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন কলিজায় এমন কিছু আছে যা এই রোগ সারায়। দীর্ঘ গবেষণার পর কলিজা থেকে একটা লাল রঙের স্ফটিক তৈরি করা সম্ভব হয়। দেহের জন্য এ পদার্থটা খুবই অল্প পরিমাণ দরকার, কিন্তু এটি ছাড়া রক্তশূন্যতা সারে না কখনো। ভিটামিন বি 12 আবিষ্কারের পর বিজ্ঞানীরা দেখেন এটি শুধু রক্তশূন্যতা সারায় না, বরং স্নায়ুতন্ত্রের সুস্থতার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের বিশেষত্ব হলো এটি শুধু প্রাণীজ খাবারে পাওয়া যায়।
উদ্ভিজ্জ খাবারে এই ভিটামিন নেই। তাই নিরামিষীদের জন্য, যারা নিরামিষভোজী, এই ভিটামিনের অভাব পরিলক্ষিত হওয়া মানে স্বাভাবিক। যারা নিরামিষ, যারা মাছ মাংস খেতে চায় না, ডিম খেতে চায় না, তাদের জন্য এই ভিটামিনের ঘাটতিটা হতে পারে আর কি, হয় সাধারণত। আর ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড যেটা, এটা আবিষ্কার হয় 1941 সালে। এই ভিটামিন কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সন্তান সম্ভবা নারীদের জন্য এই ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয়। এর অভাবে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি হতে পারে। তাহলে এগুলো পালং শাক, ব্রোকলি এবং অন্যান্য যে সবুজ শাকসবজি আছে, সেইগুলোতে এই ভিটামিন পাওয়া যায়। 1950 সালে বায়োটিন বা ভিটামিন B7 আবিষ্কার হয়। এই ভিটামিন চর্বি এবং কার্বোহাইড্রেট বা শর্করা বিপাকে সহযোগিতা করে। আমরা যে মাংস খাওয়ার সময় চর্বি খাই না, এবং এই চর্বি হজম করার জন্য ভিটামিন B7 দরকার বা বায়োটিন দরকার। এগুলো কোথায় পাওয়া যায়? ডিম, বাদাম এবং বীজ জাতীয় যেই জিনিসগুলো আছে, যেমন আপনি বাদাম তো এক রকমের বীজ, এছাড়া ছোলা টোলা আর যেগুলো আছে, এগুলোতে আপনার বায়োটিন থাকে। এর অভাব খুব খুব কমই হয়, কারণ আমাদের পেটের ভেতরে উপকারী জীবাণুরা এই ভিটামিন তৈরি করতে পারে অটোমেটিক্যালি। আমাদের শরীরের ভিতরে, পেটের ভিতরে যে আপনার ব্যাকটেরিয়া আছে, এরা এগুলো তৈরি করতে পারে। 1960 সালের পর বোঝা গেল ভিটামিন B কমপ্লেক্স আমাদের শরীরের শক্তি উৎপাদনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এই ভিটামিনগুলো আমাদের খাবারকে শক্তিতে রূপান্তরিত করে, মানে আমরা যা খাই এগুলোকে হজম করে এগুলোকে আমাদের শরীরে শক্তি যোগান দেয় আর কি। এই ভিটামিনগুলো আমাদের খাবারকে শক্তিতে রূপান্তরিত করে। এছাড়া এগুলো স্নায়ুতন্ত্র, রক্ত তৈরি এবং ডিএনএর যে সংশ্লেষণ, এগুলোতে কাজ করে। এরপর বিজ্ঞানীরা আরও জানতে পারলেন যে ভিটামিন বি একে অপরের সঙ্গে মিলে কাজ করে। একটি ভিটামিন বি এর অভাব হলে অন্যান্যগুলো কাজ কারবার তেমন একটা সমস্যা দেখা দেয় না। তাই চিকিৎসকেরা সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে সবগুলো ভিটামিন একসঙ্গে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। গত শতকের 80-র দশকে এসে জানা গেল ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। এই দুই ভিটামিন রক্তের হেমোসিস্টিন নামে একটা ক্ষতিকারক পদার্থের পরিমাণ কমায়। আমাদের যে রক্ত, এই রক্তের মধ্যে এমন একটা উপাদান আছে যেটাকে বিজ্ঞানীরা নাম দিছে হোমোসিস্টিন। এইটা একটা ক্ষতিকর পদার্থ, এটা কমায়। উচ্চ হোমোসিস্টিন হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আরও পরে গবেষণায় দেখতে পান যে গর্ভবতী নারীরা যদি গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খান, তাহলে তাদের শিশুদের স্পাইনা বিফিডা নামে জন্মগত একটা ত্রুটি হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। এই আবিষ্কারের পর অনেক দেশে আটায় ফলিক অ্যাসিড যোগ করা বাধ্যতামূলক করা হয়। চলতি শতকের গোড়ার দিকে বিজ্ঞানীরা বুঝতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স মানসিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন বি, ভিটামিন B12 এইগুলোর অভাব হলে বিষণ্ণতা, স্মৃতিশক্তি হ্রাস এবং অন্যান্য অনেক মানসিক সমস্যা দেখা যায়। আর এগুলো তো প্রকৃতিতে যেই সব খাবার আছে এগুলোতে পাওয়া যায়। এখন আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিনগুলো পানিতে দ্রবণীয়, তাই এগুলো শরীরে জমা থাকে না। প্রতিদিন এই ভিটামিনগুলো খাবারের মাধ্যমে নিতে হয়। ভিটামিন বি এর ভালো উৎস হলো পুরনো দানাশস্য, মাংস, মাছ, দুধ, ডিম, বাদাম, বীজ এবং সবুজ শাকসবজি। ভিটামিন বি আবিষ্কারের এই দীর্ঘযাত্রায় অনেক বিজ্ঞানী পরিশ্রম করেছেন। তাকাকির পর্যবেক্ষণ থেকে শুরু করে আইকম্যানের পরীক্ষা নিরীক্ষা, ফ্রাঙ্কের নামকরণ এবং পরে বিজ্ঞানীদের বিস্তারিত গবেষণা, সব কিছু মিলেই আমরা ভিটামিন বি সম্পর্কে এখন পূর্ণাঙ্গ ধারণা পাই। একজন কল্পবিজ্ঞানী আছে, মানে একজন লেখক, বিখ্যাত বিজ্ঞান লেখক, ওনার নাম আইজ্যাক আজিমভ। ওনার একটা বই আছে, হাউ ইউ নো অ্যাবাউট ভিটামিনস। এই বইটা আপনারা পড়তে পারেন। এই বইটা থেকে ভিটামিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। যদিও তেমন খুব বেশি মানুষ আজকে লাইভে যুক্ত হতে পারেন নাই, যারা এখন যুক্ত হতে পারেন নাই তারা পরবর্তীতে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আমি আজকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আমি এখন থেকে প্রতিদিন রাতে
সাড়ে 8টা থেকে 9টার ভিতরে লাইভ করব। আপনারা যারা যারা ফ্রি থাকেন তারা আমার লাইভে যুক্ত হয়ে যেতে পারেন। আমি তো অন্যদের মতো লাইভ করব না, আমি কোনো না কোনো জ্ঞানভিত্তিক কোনো টপিক নিয়ে কথা বলবো। হয়তো সেগুলো আপনাদের ভালো লাগতে পারে, আপনারা সেখান থেকে কিছু না কিছু জানতে পারবেন। এই মুহূর্তে লাইভ কয়েকজন দেখছে লাইভ, যদিও বোঝা যাচ্ছে না কারা কারা দেখছে। যদি রিয়াক্ট করতো, কমেন্ট করতো, তাহলে বোঝা যেত যে কারা আসলে লাইভ দেখতেছে। যাই হোক, শীতের রাত, অনেকেই যারা গ্রামে আছে তারা তো এতক্ষণে ঘুমোয় পড়ছে, আর অনেক অনেক রাত হয়েছে। শহরের মানুষের কাছে যদিও তেমন একটা রাত না। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভ দেখছেন। শাহেদ বাবু ভাই, ধন্যবাদ আপনাকে। রাফি, ধন্যবাদ এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।